এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, কলকাতায় ধৃত পাক চোর, এনআইএ এর হাতে গ্রেফতার জাফর রিয়াজ। ডিটেল জানবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কিভাবে এনআইএ এর জালে এই জাফর রিয়াজ, কে জাফর রিয়াজ, কোথা থেকে গ্রেফতার? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কলকাতার বাসিন্দা জাফর রিয়াজকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এবং যেটা জানা যাচ্ছে 2005 সাল থেকে জাফর রিয়াজ নিয়মিত পাকিস্তান এবং ভারতে যাতায়াত করত, এবং পাকিস্তানেরই একজন মহিলাকে তিনি বিয়ে করেছিলেন এবং নিয়মিত যাতায়াতের ফলে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত এই অভিযুক্ত। এবং শুধু তাই নয়, পাকিস্তানের গোয়েন্দাদের নির্দেশে ভারতের মোবাইলে ওটিপি দিয়ে এবং সেই মোবাইল নাম্বারগুলিকে ট্র্যাক করে বিভিন্ন স্পর্শকাতর যে তথ্য, সেই তথ্য পাকিস্তানের হাতে তুলে দিতেন তিনি, এবং 2005 সাল থেকে নিয়মিত তিনি এই কাজ করেছেন। এর আগেও তোমার মনে থাকবে যে এরকমই একটি মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছিল, এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই এই জাফর রিয়াজের নাম উঠে আসে। আদতে তিনি কলকাতার বাসিন্দা এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে, কিন্তু ঠিক কোথা থেকে গ্রেফতার করেছে তাকে এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টি তদন্তকারী সংস্থার তরফ থেকে জানা যায়নি। বেশ রৌনক। এদিকে সিবিআই হাতে গ্রেফতার সেনাকর্তা, ফোর্ট উইলিয়াম থেকে ধৃত কর্নেল হিমাংশু। আরো ডিটেল জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সিবিআই জালে কিভাবে এই সেনাকর্তা কিভাবে যুক্ত এই কাজের সঙ্গে? ফোর্ট উইলিয়াম থেকে গ্রেপ্তার কর্নেল হিমাংশু বালি মূলত 50 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে সিবিআই তাকে গ্রেপ্তার করছে। কানপুরে একটি সংস্থাকে মূলত বেআইনি ভাবে সেনাবাহিনীর যে টেন্ডার পাস হয়, সেই বেআইনি ভাবে টেন্ডার একাধিক পাইয়ে দেওয়া হয়েছিল, তার বিনিময়ে 50 লক্ষ টাকা ঘুষ নিয়েছিল বলে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এই ঘুষ নেওয়ার অভিযোগের পরবর্তীতে সিবিআই তদন্তে নামে, এবং ফোর্ট উইলিয়াম থেকে আজকেই এই ফোর্ট উইলিয়াম কর্নেল হিমাংশু বালি তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গোটা যে ঘটনায় দীর্ঘ 6 মাস ধরে সিবিআইয়ের পক্ষ থেকে গোটা বিষয় অনুসন্ধান করা হচ্ছিল। তার পরবর্তী ক্ষেত্রে কানপুর যে সংস্থা, সেই সংস্থা যোগাযোগ করে দেখা যায় 50 লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছে। এই ঘুষ নেওয়ার অভিযোগে কিন্তু ইতিমধ্যেই কর্নেল হিমাংশু বালি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পেশ করে এই পরিবর্তনের আবেদন করছে সিবিআই পক্ষ থেকে। বেশ। টলিপাড়ার জট কাটাতে গুরুত্বপূর্ণ বৈঠক, টলিউডের জট কাটাতে ময়দানে নতুন সরকার। অভিনেতা, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ানদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রুদ্রনীল ঘোষ। মানুষ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মানুষ, আজকে এই বৈঠকের নির্যাস কি? দেখো প্রিয়াঙ্কা, আজকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল টলিউডের টেকনিশিয়ান স্টুডিওতে। কারণ আমরা জানি যে বিগত সরকারের আমল থেকে বহু বেনিয়ম এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, এবং সেটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত কখনোই সেই যে জট খোলা হয়নি। তবে এই মুহূর্তে রাজ্যে পালাবদল ঘটেছে, নতুন সরকার এসেছে, এবং নতুন সরকারের তরফ থেকে রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায় এবং কিরণ চট্টোপাধ্যায়কে স্টুডিও পাড়া আমাদের টলিউডের যে কলাকুশলী এবং শিল্পীরা রয়েছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আজকে রুদ্রনীল ঘোষ ফেডারেশনের সমস্ত গিল্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করে। পাশে প্রযোজক এবং বিভিন্ন পরিচালক, অভিনেতারাও ছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায় ছিলেন, সৃজিত মুখোপাধ্যায় ছিলেন, আরো বহু বিশিষ্টরা ছিলেন। তারা সকলে একটা সিদ্ধান্তেই উপনীত হন যে তারা আরো এই ধরনের বৈঠক করবেন এবং গিল্ডের সকলের সমস্যা শুনবেন, এবং সেই সমস্যা এই 4 জন প্রতিনিধি সরকারের কাছে পৌঁছে দেবেন, এবং তারপর সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবেন নির্দিষ্ট ব্যক্তি সংগঠনকে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সমস্যার সমাধান করা। সেটা ফেডারেশনের সমস্যা হতে পারে, আর্টিস্টের সমস্যা হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত কড়াকড়ি এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে, এবং কোনো নতুন সরকার স্পষ্টতই পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে এই অরাজকতার যে পরিবেশ, ব্যান করে দেবার কালচার, তার কাজ বন্ধ করে দাও, এই সমস্ত কিছুগুলো আউট। বারবার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কড়াভাবে এবং স্পষ্ট করে বলে দিয়েছেন। কিন্তু এটা তো ভারতবর্ষের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো একটা দেশের মধ্যে পড়ে না, যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে কাজ করতে পারে যোগ্যতা অনুযায়ী মানুষ ভয় ভীতিহীন ভাবে, সেটা এনশিওর করার দায়িত্ব এই সরকার প্রথম থেকে স্পষ্ট করে দিয়েছে। যে কলাকুশলীদের সঙ্গে আমি কাজ করেছি এতগুলো বছর ধরে, তাদের সঙ্গে সরাসরি বসে আমরা কয়েকজন কথা বলতে চেয়েছিলাম। আমাদেরকে বয়কট করা হয়েছিল, যে ব্যাপারটা আদালত অব্দি করায়। এমনকি এমন লোক এই অনাচারের অত্যাচারের সাক্ষী শিকার হয়েছেন যারা ভীষণভাবে গত সরকারের ঘনিষ্ঠ, আমার থেকে অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন। এটা দলমত নির্বিশেষে একেবারে
কমপ্লিটলি একদম একটা স্বেচ্ছাচারিতা চলতো গোটা জায়গাটাতে। এখন সিনেমা ইন্ডাস্ট্রিটা তাদের হাতে থাকুক, সিনেমাটা যাদের রুজি রুটি, তিনি যদি রাজনীতি করেন বা তার যদি রাজনৈতিক রং থাকে বা তাদের আলাদা আলাদা রাজনৈতিক রং থাকতে পারে, বা তাদের প্রাথমিক পরিচয়টা হওয়া দরকার তারা সিনেমা কর্মী, তারা সিনেমা শিল্পী, তারা সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত।